বুঝতে পারছো না? ২১টা বছর ধরে তোমার মানসিক টর্চারগুলো নিতে পারছি না আর আমি। এবার আমি এসব থেকে মুক্তি চাই। তুলিকার শেষের বলা কথাগুলো শুনে রাগ হয় সাদিদের। তুলিকার হাত খামচে ধরে রাগ নিয়ে বলল, আমি তোমাকে মানসিক টর্চার করি নাকি? তোমার দেওয়া আঘাতের জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে। আমার দোষ ছিল সাদিক, সেই দোষের শাস্তি আমি পেয়ে গেছি এতগুলো বছর ধরে। তারপরেও আমার পাপ মোচন হয়নি। তুলিকার হাত মুচড়ে রাগী কণ্ঠে উত্তর দেয় সাদিদ। এ জীবনে হবে না, সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে। শেষ যখন একটা সন্তান চেয়েছিলাম তখনও তুমি আমাকে সেটা দাওনি তুলি। তুলিকা শান্ত কণ্ঠে বলল। তিলার তিয়ানা ছিল। রাগী হিসিয়ে বলে ওঠে সাদিদ। ওরা আত্মীয়ের সন্তান, তোমার না। তোমার আমার সন্তান দরকার ছিল। তিয়ানাও আমাদের সন্তান তুলে, কিন্তু আমার তোমার গর্বের সন্তান দরকার ছিল, যে আমার চোখের সামনে একটু একটু করে বের উঠবে, যে আমি পাইনি তোমার থেকে। শ্বাস ঘন হয়ে আসে সাদিদের। থেমে শ্বাস নিয়ে কঠোর কণ্ঠে বলল। মাঝে মাঝে মনে হয় তুমি আমার জীবনের অভিশাপ, যা আমার জীবনে আসার পর থেকে কখনো সুখী হইনি আমি। এই হেট ইউ। থমকায় তুলিকা। চোখের কোণে জল চলে আসে তার। ভাবে সে সত্যিই কি সে সাদিদের জীবনের অভিশাপ। আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় সোফায় বসে কিছু রিপোর্ট দেখছিল, সাথে কফি খাচ্ছিল। এমন সময় তিয়ানা প্রশ্ন করল। মেঘালয় রিপোর্ট থেকে চোখ সরিয়ে তিয়ানার দিকে তাকায়। মেঘালয় তিয়ানার এমন প্রশ্নে কিছুটা অবাক হয়েছে। তিয়ানা দ্বিতীয়বার প্রশ্ন করল। আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় প্রশ্নের উত্তর না দিতেই তিয়ানাকে পাল্টা প্রশ্ন করল। তোর কেন মনে হলো? তিয়ানা ভাবলেশীনভাবে উত্তর দিল। এতদিন একসাথে এক ঘরে থেকে মনে হলো। থেমে কিছুটা আকুল কণ্ঠে প্রশ্ন করল। কি হলো বলুন, ভালোবাসেন আমাকে? মেঘালয় কফির মগটা টেবিলের ওপর রেখে হাতে থাকা ফাইল সোফার ওপর রেখে দাঁড়ালো। তিয়ানার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে হেঁটে তিয়ানার পাশে এসে দাঁড়ালো। তিয়ানা এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। পাশে মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় ঠোঁটের কোণে হাসি রেখে নিয়ে বলল। ভালোবাসি। মেঘালয়ের বলা ভালোবাসি শব্দটা কানে যাওয়া মাত্রই বুকে ধুকপুক শুরু হয়ে যায় তিয়ানার। মেঘালয় তাকে ভালোবাসে। নিজেকে খুব সুখী মনে হলেও হঠাৎ করে তিয়ানার হো হো করে হেসে দেয় মেঘালয়। অবাক হয় তিয়ানা। অবাক চোখ নিয়ে চেয়ে থাকে মেঘালয়ের মুখপানে। মেঘালয় হাসি বন্ধ করে আবার হেসে দেয়, যেন সে হাসি আটকে রাখতে পারছে না। তিয়ানার বুকের ভেতর ধক করে ওঠে। মেঘালয়ের এমন হাসির মানে সে বুঝতে পারছে না। মেঘালয় হাসি থামিয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে কিছুটা তিয়ানার দিকে ঝুঁকেই বলল। কি ভাবছিস? ভালোবাসি? তিয়ানা মুখ দিয়ে টাটু শব্দ না করে হতভম্ব হয়ে মেঘালয়কে দেখছে। বুকের ভেতর অজানা ভয় হচ্ছে তার। তিয়ানাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে মেঘালয়, যে সে বলে। তোকে আগেও বলছি তিনু, তোকে আমি ভালোবাসি না, আমি আদরণীকে ভালোবাসি। নিজের কথা বলে চলে যেতে নেয় মেঘালয়। দরজার কাছে গিয়ে পেছন ফিরে বলল। আর না ভালোবাসবো। মেঘালয়ের এমন কথায় পাথর হয়ে যায় তিয়ানা। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল। তাহলে আমাদের মধ্যে যেটা এতদিন হলো? মেঘালয় চোয়াল শক্ত করে উত্তর দেয়। বউ হোস আমার, বিয়েতে করেছি, অধিকার তো দিতেই হবে। 1 মাস ধরে সংসার করছে তোর সাথে, তো অধিকার দিয়েছে। তবে ভালোবাসা নয়, আর না সেটা পাবি। ঘর ছেড়ে চলে যায় মেঘালয়। তিয়ানা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি করবে সে? মেঘালয়কে সে ছাড়তে পারবে না। আবার ভালোবাসা ছাড়াও থাকবে কি করে? যেখানে ভালোবাসা নেই সেখান থেকে কি লাভ? আচ্ছা, তার জীবনটা কি তার মায়ের মতো হলো? সেও কি তার মায়ের মতো দুজন ভালোবাসার মানুষের মাঝখানে এসে পড়ল? মায়েরই মতো সারা জীবন ভালোবাসাহীন বাঁচতে হবে তাকেও। মায়ের করা পাপে ধরল তাকে। যাকে সে নিজের শরীর মন সব দিল, সে নাকি বলছে ভালোবাসে না, শুধু অধিকার। এই 1 মাস মনে হলো মেঘটাকে ভালোবেসে ফেলেছে। তাহলে তার ধারণা ভুল। অবন্তীকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে আসে তিলাত। গত 1 মাসে তার অবন্তীর সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আজ তিলাত অবন্তীকে প্রপোজ করে নিজের মনের কথা জানাতে চাচ্ছে সে। পাশাপাশি হাঁটছে দুজন। গোলাপি শাড়ি পরা অবন্তীকে বেশ সুন্দর লাগছে। চোখ ফিরাতে ইচ্ছে করছে না তিলাতের। আর চোখে এক পলক অবন্তীকে দেখে গলা খাকারি দিয়ে বলল তিলাত। আমাকে খুব সুন্দর লাগছে।
তিলাতের প্রশংসায় লজ্জা পায় অবন্তী। মুস্কি হেসে বলল। ধন্যবাদ। তিলাতের হঠাৎ করে গরম লাগতে শুরু করে। নার্ভাস লাগে, আমতা আমতা করে জিজ্ঞেস করে। একটা কথা বলি অবন্তী। জি বলুন। খুব করে চাচ্ছে তিলাত মুখ ফুটে বলতে যে আমি তোমাকে ভালোবাসি অবন্তী, কিন্তু বলতে চেয়েও বলতে পারে না সে। নিজেকে খুব নার্ভাস লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে কেমন। বার কয়েক বড় শ্বাস নিয়ে বলল। আমি তোমাকে ভালোবাসি অন্তি, আই নিড ইউ। বিস্মিতভাবে চেয়ে থাকে অবন্তী। কখনো সে বুঝতেও পারেনি তিলাত তাকে নিয়ে এইসব ভাবছে। বুকের ভেতর হঠাৎ করে ঝড় শুরু হয় তার। কিছু বলতে নাই অবন্তী, তাকে বলতে না দিয়ে তিলাত অস্থির কণ্ঠে বলল। আমি জানি তুমি কি বলবে, এটাই তো আমার তোমাকে পছন্দ। আমাকে খারাপ ভাবে আসলে ভাবার কথা। আমি তো অনেক রিলেশন করেছি, তাই আমাকে বিশ্বাস না করাই যায়। অবন্তী ধমকে বলল। থামুন তো, আমি কি একবারও বলছি সেটা? আপনি আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। অবন্তীর ধমকে থতমত খেয়ে যায় তিলাত। চুপ হয়ে যায় সে। অবন্তী মৃদু লজ্জায় হেসে বলল। আমি কখনো কল্পনা করিনি আপনি আমাকে নিয়ে কিছু ভাবেন। থেমে কাপা কণ্ঠে বলল। আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাসায় আসতে পারেন। কথা শেষ করে তিলাতের সামনে আর দাঁড়ায় না অবন্তী, দৌড়ে তিলাতের নাগালের বাইরে চলে যায়। তিলাত সেদিকে তাকিয়ে আহাম্মক হয়ে চেয়ে থাকে। অবন্তী কি বোঝালো বুঝতে চেয়ে সেটা বুঝতেই হাসি দেয় তিলাত। হেসে নিজের মাথার চুল হাত বোলায়। আজ তার খুব খুশি লাগছে। এতদিন পর সে নিজের মনের কথা জানাতে পেরেছে অবন্তীকে। এবার শুধু ঘরে বউ করে আনার পালা। কিন্তু মাকে কি করে জানাবে সে? সে তো মায়ের কাছে বলতেই পারবে না। এই 1 মাস ধরে অনেক ট্রাই করেছে সে তুলিকাকে অবন্তীর ব্যাপারে জানানোর জন্য, তবে সে ব্যর্থ। ভয়ে পেট দিয়ে কোনো কথাই বের হয়নি তার। মেঘালয় এটা নিয়ে খুব মজাও করেছে তার সাথে। শালার জামাইবাবু কি করে বুঝবে? কিছু না করেই তো তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। শুধু সে মাইনকার চিপায় পড়ে আছে। সকাল থেকে চুপচাপ আছে তিয়ানা। কারোর সাথে তেমন কথা না বলে মেঘালয়দের বাড়িতে নিজের আগের বারান্দা করা ঘরে গিয়ে খিল আটকে বসে থাকে। মমিতা কারণ জানতে চাইলেও কিছু বলেনি তাকে তিয়ানা। বলতে ইচ্ছে হয়নি। কি বলবে সে? এটা যে তোমার ছেলে আমাকে ভালোবাসে না মাম্মি, তোমরা তাকে আমার সাথে বিয়ে করিয়ে ভুল করেছ। সকাল থেকে এভাবে ফ্লোরে বসে আছে তিয়ানা। ঠিক কী করা উচিত সেটা নিয়ে ভাবছে সে। মেঘালয়কে কি সে মুক্তি দেবে? গত 1 মাস ধরে মেঘালয়ের আচরণে তার প্রতি যে ভালোবাসাটা সে অনুভব করল তা সব মিথ্যে, সব। আর কিছু ভাবতে পারছে না তিয়ানা। নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ি থেকেও চলে যায় সে। এ বাড়িতে এক মুহূর্ত থাকলে সে দম আটকে মারা যাবে। রান্না করছিল তুলিকা। হঠাৎ তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় চমকে গিয়ে ঘাবড়ে যায় সে। পেছন ফিরে তিয়ানাকে কান্নারত অবস্থায় দেখে বুক কেঁপে ওঠে তার। 2 হাত বাড়িয়ে মেয়ের গাল অবধি গড়িয়ে পড়া চোখের জল মুছে জিজ্ঞেস করল। আম্মা কি হয়েছে, কাঁদছো কেন? তিয়ানা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে থাকে। অজানা আতঙ্কে বুক কাঁপছে তুলিকার। তার মেয়ের কি হলো হঠাৎ করে? 2 হাত ধরে তিয়ানাকে জড়িয়ে ধরে চুলে বিড়ি কেটে বলল। কি হয়েছে আম্মা, মেয়ে কিছু বলেছে? ফোপাতে ফোপাতে উত্তর দেয় তিয়ানা। মেঘ ভাই আমায় চায় না আম্মু, সে অন্য কাউকে ভালোবাসে। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তুলিকা। তিয়ানাকে ঘরে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল। মেয়ে নিজে তোকে বলেছে? হ্যাঁ। হতভম্ব হয়ে যায় তুলিকা। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। মাকে এভাবে নির্বাক হয়ে যেতে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিয়ানার। আচ্ছা, এই মানুষটা তার নিজের মা হলে কি এমন ক্ষতি হতো? আজ তার কতটা কষ্ট পেল। কেন যেন মনে হচ্ছে তিয়াশা নয়, তুলিকাই তার মা। তিয়ানা ফ্লোরে মায়ের পাশে বসে মায়ের কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলল। আমি আমি মেঘ ভাইয়াকে খুব ভালোবাসি আম্মু। উনি কেন ভালোবাসলো না আমাকে? তুলিকা পাথর হয়ে নির্বাক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে থাকে। ভাবছে সে তার মেয়েও কি তারই ভাগ্য পেল। মেয়েকে কোল থেকে তুলে মেয়ের দুগালে হাত রেখে ধরে আসা গলায় কেঁপে ওঠা কণ্ঠে বলল। সুখ পাবি কি করে? মায়ের ভাগ্য যে পেয়েছিস। মায়ের বলা কথায় থমকায় তিয়ানা। আম্মু কি তার নিজের মা? তিয়াশার ভাগ্যের কথা বলল। তিয়ানার খুব বলতে ইচ্ছে করছে। আমি কেন আমার মায়ের ভাগ্য পেলাম আম্মু? আমি তো ক্ষতি করিনি কারো। আমি তো নিজে থেকে মেঘের জীবনেও ঢুকে পড়িনি। তাহলে কেন বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে? আমি তো কারো খারাপ করিনি আম্মু।
কিন্তু কিছু বলতে পারে না তিয়ানা, শুধু মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের নির্বিকার হয়ে যাওয়া মুখটা দেখল। আচ্ছা, নিজের মা না হওয়া সত্ত্বেও কি করে আম্মু তাদেরকে এত ভালোবাসে। তিয়ানাকে সকালে কথাগুলো শুনিয়ে গেল। একটুও শান্তি পায়নি মেঘালয়। মনে হলো সে তিয়ানাকে খুব বেশি আঘাত করে ফেলেছে। তিয়ানা হয়তো খুব কষ্ট পেয়েছে। রাত করে বাড়ি ফিরে সে তিয়ানার সম্মুখীন হতে ভয় হচ্ছিল তার। মেয়েটা হয়তো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। মায়ের কাছেও হয়তো তার নামে বায়না বানিয়ে নালিশ করা হয়েছে। গিয়ে এতক্ষণ ঘরে এসে তিয়ানাকে না দেখে খুব অবাক হয় সে, সাথে মেজাজও বিগড়ে যায় তার। প্রতিদিন ঘরে ফিরে প্রথমে তিয়ানার হাসি মুখখানা দেখার অভ্যাস হয়ে গিয়েছে তার। প্রতিদিন তো ঘরে বসে তার জন্য অপেক্ষা করে মেয়েটা। আজকে কি হলো? কিছু একটা ভেবে মুচকি হাসে মেঘালয়। আজ তো তিরুরানী ক্ষেপে আছে তার উপর। হয়তো নিজের ঘরে গিয়ে খিল আটকে ঘুমিয়ে আছে তার উপর রাগ করে। কালকেই সে এই রুমে তালা দেবে। কিছু একটা হলেই নিজের ঘরে গিয়ে খিল আটকানো বের করবে সে। মেয়েটা এত বোকা কেন? কেন বোঝে না মেয়েটা সে তাকেই ভালোবাসে? তিয়ানার সোজাসুজি সোফায় বসে আছে মেঘালয়। চোখের দৃষ্টি কঠোর, হাতে রাগে মুষ্টি বদ্ধ করা। রাতে ঘরে না পেয়ে তখনই তিয়ানার খোঁজে এই বাড়িতে এসেছে। মেঘালয় তার দিকে কঠোর দৃষ্টি নিয়ে তাকালেও সেদিকে পাত্তা দেয় না তিয়ানা। নিজের মতো নেল কাটার দিয়ে হাতে পায়ে নখ কেটে যাচ্ছে। এমন ভাব তার আশেপাশে সে ছাড়া আর কেউই নেই। তিয়ানার এমন আচরণে মেঘালয় রাগ হচ্ছে। বসে না থাকতে পেরে উঠে দাঁড়ায়, তিয়ানার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সোফা থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেঘালয়ের হঠাৎ আচরণে কিছুটা বিস্মিত হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল। এসব কি মেঘ ভাইয়া? রাগে মেঘালয়ের মাথার রক্ত টকবক করছে। তার মধ্যে তিয়ানা তাকে ভাইয়া ডাকা যেন আরও রাগিয়ে দেয় তাকে। আশেপাশে তাকিয়ে বেড সাইডের টেবিলে থাকা টেবিল ল্যাম্প তুলে রেগে আছাড় মারে মেঘালয়। হতভম্ব হয়ে যায় এহনক কাণ্ডে। ভয়ে ঢোক গিলে চোরা চোখে তাকিয়ে দুঃখী স্বরে বলল। আমার সাথের মাটির হারিকেন ল্যাম্প। মেঘালয় খুব ভ্রুকুটি করে তাকায়। সেটা দেখে মুখে হাত দিয়ে চুপ হয়ে যায় তিয়ানা। মেঘালয় রাগে রাগে কণ্ঠে ধমকে উঠে বলল। এই বাড়িতে কি করছিস? তিয়ানা মুখ থেকে হাত সরিয়ে ধীর স্বরে বলল। আমার বাড়ি আমি আসবো না? না, আসবি না। আসার আগে আমার পারমিশন নিয়েছিস? তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। আপনার পারমিশন কেন নেব? তিয়ানার হাতের বাহু ধরে চিবিয়ে চিবিয়ে ধমকে বলে মেঘালয়। আমি ওর হাজব্যান্ড। হেসে দেয় তিয়ানা। তিয়ানার হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা হাসতে হাসতে মেঘালয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বিছানায় বসে পড়ে। খানিকক্ষণ পর হাসি থামিয়ে বলে উঠল। রিয়েলি? আপনি আমার হাজব্যান্ড? আপনি তো আমাদের বিয়েটাকেই মানেন না, তাহলে হাজব্যান্ড কি করে হন? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল তিয়ানা। আমি আপনার বাড়ি ছেড়ে এসেছি, আমি কখনোই ফিরবো না। আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ে করে ফেলেন। তিয়ানার এমন কথায় হতবাক হয়ে যায় মেঘালয়। হাসি পাচ্ছে তার প্রচণ্ড, সাথে তীব্র রাগ। রেগে বলল। তুই আমার বউ তিনু। আমি একবারে বলিনি বিয়ে মানি না। শুধু এটাই বলেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না, বিকজ আই লাভ হার। তাছাড়া তোর আর আমার মধ্যে সব হয়ে গেছে। গত 1 মাসে বেশ কয়েকবার কাছাকাছি এসেছে, তাই আমি তোকে ছাড়তে পারবো না। মেঘালয়ের বলা প্রতিটা কথায় বুকের ভেতর তীব্র যন্ত্রণা শুরু হয় তিয়ানার। দম বন্ধ হয়ে যাবার মতো অনুভূতি হয় তার। মনে হলো সে শ্বাস ফিরাতে পারছে না। বুকের তীব্রতর যন্ত্রণার শতকে মস্তিষ্কে একটা কতটা ঘোরপাক খাচ্ছে তিয়ানার। আচ্ছা, তার সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার ফলেই কি মেঘালয় তাকে দায়বদ্ধতা ভাবছে? তাকে না ছেড়ে নিজের দায়িত্ব পালন করছে। অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে তুলিকাকে আনমনা, চিন্তিত, দুঃখিত দেখছে সাদিদ। কি হয়েছে জানতে ইচ্ছে করলেও প্রশ্ন করা হয়ে ওঠেনি তার। শ্বশুরবাড়িতে যাওয়ার 1 মাস পর মেয়ে বাড়িতে এলো। মেয়ের সাথেও দুটো কথা বলা হয়নি তার। মেয়ে ঘর থেকে বের হয়নি। মা মেয়ে দুজনেই হঠাৎ চুপ হয়ে যাওয়া ভাবায় সাদিদকে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছে অনেকক্ষণ, প্রায় রাত 1:30 বাজে। কিন্তু তুলিকা ব্যালকনিতে গিয়ে সেই যে বসেছে, ঘরে আসার নাম নেই। তুলিকার হঠাৎ চিন্তা, নীরবতার কারণ কি? ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিল সাদিদ। তুলিকার ঘরে না ফেরার শোয়া থেকে উঠে ব্যালকনিতে যায় সে। বাইরে আজ একটু বেশি শীত পড়েছে, আর সেই শীতের মধ্যে কিনা গায়ে কিছু না জড়িয়ে ব্যালকনিতে বসে আছে তুলিকা। তুলিকার এসব কাণ্ডে মনে মনে বেশ রাগ হয় সাদিদের। তবে বরাবরের মতো নিজের মনের ভাব নিজের মনেই দমিয়ে রেখে খাটের উপর থেকে তুলিকার চাদর তুলে নেয় সে। ব্যালকনিতে গিয়ে পেছন থেকে তুলিকার গায়ে চাদর জড়িয়ে দেয় সে।
প্রচণ্ড শীতের মধ্যেও তুলিকার আজ শীত লাগছে না। সাদিদের উপস্থিতিও টের পায়নি সে। আর না শরীরে চাদর জড়ানো, তার মাথায় শুধু নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। পাশের ঘরে মেয়ে আর মেয়ের জামাই আছে, কথা কাটাকাটি শব্দ শোনা যাচ্ছে। ভাবাচ্ছে তাকে মেয়ের সংসারটা টিকবে তো? টিকলেও কি তার মতো করেই জীবন কাটাতে হবে তার সন্তানকে? সাদিদের ডাকে সম্মতি ফিরে পায় তুলিকা। পাশে সাদিদ দাঁড়িয়ে আছে, টের পায়নি সে। তার শরীরে চাদর জড়ানো দেখে এক পলক তাকায় সাদিদের দিকে। বুঝতে বাকি নেই সাদিদ দিয়েছে। কিছু বলে না তুলিকা, বলতে ইচ্ছে করছে না তার। সাদিদের থেকে দৃষ্টি সরিয়ে বাইরে দেখে সে। বাইরে রাতের অন্ধকার, সাথে কুয়াশা কালো ধোয়ার মতো লাগছে। তুলিকার নীরবতা দেখে সাদিদ গলা খাকারি দিয়ে বলে, এই শীতে এখানে দাঁড়িয়ে আছো কেন? শরীর অসুস্থ করার চিন্তা ভাবনা করছো নাকি? মৃদু হাসে তুলিকা, বলল, মনের অসুখই তো বড় অসুখ। শরীরের অসুখ হলে ওষুধ দিয়ে সারানো যাবে, মনেরটা কি করে সারাবো? তুলিকার প্রশ্নের উত্তর দেয় না সাদিদ। উত্তর নেই তার কাছে। কি বলবে সে? তুমি তোমার শাস্তি পাচ্ছ, কিন্তু কি করে বলবে সে? গত 21 বছর ধরে তো শাস্তি দিয়ে আসছে, আর কত? তুলিকা সাদিদের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করে, এতদিনে এত বছর ধরে এইভাবে শাস্তি দিয়েও আমার শাস্তি মুকুব হয়নি, তাই না? সাদিদ বুঝতে না পেরে বলল। মানে? তাচ্ছিল হাসে তুলিকা বলল, শুধুমাত্র আমাকে শাস্তি দিতেই মেঘ রাজি না, সত্ত্বেও আমি আমার মেয়েকে মেঘের সাথে জোর করে বিয়ে দিলাম। আমাকে শাস্তি দেওয়া এতই নেশা তোমার? হতভম্ব হয়ে যায় সাদিদ। মাথা ফাঁকা ফাঁকা লাগলো তার। জোর করে মানে? মেঘের সম্মতি নিয়েই তো বিয়ে হয়েছে। সাদিদের বুকে ধক করে ওঠে। আমতা আমতা করে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, তুলি কি বলছো? মেঘ তো রাজি ছিল। হাউমাউ করে কেঁদে দেয় তুলি। নিজে এতদিন ধরে সব কষ্ট সহ্য করলেও আজ নিজের সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারছে না সে। এত বছর পর তুলিকার এমন কান্না দেখে ভয় পেয়ে যায় সাদিদ। সে ভুল কিছু করে বসলো না তো? তুলিকার রেলিং ধরে ফ্লোরে বসে পড়ে। সাদিদও তার পাশে বসলো। তুলিকার গাল দুটো দু হাতে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল সাদিদ, কি হয়েছে তুলি? বলো, আমার ভয় হচ্ছে। মেয়ের সাথে খারাপ কিছু হয়নি তো? ততক্ষণে কান্না থেমে যায় তুলিকার। ফোপাচ্ছে সে। গালে গড়িয়ে পড়া জলগুলো হাতের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তুলিকার চোখের দিকে তাকায় সে। তুলিকা সাদিদের চোখে চোখ রেখে বলল, আমাদের মেয়ে ভালো নেই সাদিদ, বড় ভুল হয়ে গিয়েছে। তিনুকে ভালোবাসে না মেঘ, মেঘ অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে যায় সাদিদ। মুখ থেকে টুটা শব্দ বের হয় না তার। হতবাক হয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে থাকে সে। তারা দুজনেই নিজ মনে ভাবছে তাদের আদরের সন্তানের জীবনটা তাদের মতো হবে না তো। নিজ ঘরে খাটের সাথে হালান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তিয়ানা। ইদানিং তার কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে কোথাও একটা হারিয়ে যেতে। সেদিন রাতের কথা কাটাকাটির পর মেঘালয়ে মাঝরাতে বাড়ি থেকে চলে যাওয়ার পর কোনো ফোন বা মেসেজ তাকে দেয়নি। হয়তো মেঘালয় সব কিছুর শেষ যাচ্ছে। ঘরের দরজা খোলার শব্দ পাই তিয়ানা, তবে নিজের ভাবগতির পরিবর্তন করে না সে। দরজা চাপিয়ে বোনের পাশে বসে তিলাত। মাত্র 1 মাসেই চেহারার হাল বেহাল হয়ে গেছে বোনটার। তিলাতের হঠাৎ করে প্রচণ্ড রাগ জন্ম নেয় মেঘালয়ের প্রতি। সে তো তাকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে নিজের বোনকে মেঘালয়ের হাতে তুলে দিয়েছিল। আর মেঘালয় বিশ্বাস ভাঙল। নিজেকে শান্ত করে তিলাত। নিজ মনে হাসার চেষ্টা করে ঠাট্টার স্বরে বলল, তনু, তুই 3 দিন কেমন পেঁচামুখো হয়ে যাচ্ছিস? 3 দিন হলো বাড়িতে আসছিস আর সারা শব্দ নেই তোর। এত ভালো কবে হলি? আমি তো ভাবতাম আমার পেছনে লাগাই তোর কাজ। বলেই কিছুক্ষণ হেসে তিয়ানার দিকে তাকায় তিলাত। তিয়ানার কোনো হেলদোল নেই। মন খারাপ হয়ে যায় তার। আদরের বোনের এমন অবস্থা মেনে নিতে পারছে না তিলাত। হেরে যায় না সে। বসা থেকে উঠে রুমটা ঘুরে ফিরে দেখে তিয়ানাকে খুঁচিয়ে বলে, ছি তনু, তোর ঘরের একদম যত অবস্থা, দুর্গন্ধ আসছে। কি করে থাকিস তুই এসব দুর্গন্ধ নিয়ে? হুম। তিয়ানার কোনো প্রতিক্রিয়া নেই। একইভাবে চোখ বন্ধ করে বসে আছে সে, যেন ঘরে সে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। বুকটা কেমন ভারী হয়ে আসে তিলাতের। অন্য সময় হলে এই কথাগুলো বলার অপরাধে তিয়ানা তাকে সারা বাড়ি দৌড় করাতো, কিন্তু এখন কষ্ট হয় তার বোনকে এই অবস্থায় দেখে। তিলাত দাঁড়ায় না, ঘর থেকে বের হয়ে যায়। মেঘালয়ের সাথে দেখা করতে হবে তাকে। জানতে হবে মেঘালয় কেন করছে এসব, সে কি চায়। হসপিটালে আসলেও কোনো রুগী দেখতে পারছে না মেঘালয়। ভুল করছে বারবার সে। মাথায় শুধু তিয়ানার চিন্তা আসছে।
তিয়ানাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে সে, কিন্তু সব সত্যটা সামনে আনতে হলে এইটুকু করতে হবে তাকে। তিয়ানার ব্যথিত ক্লান্ত মুখখানা তার চোখের সামনে ভেসে উঠছে, বুকে শুকনো যন্ত্রণা অনুভব হচ্ছে, তার সাথে মাথাটাও খুব ধরেছে। তাই নিজ কেবিনে এসে টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকে সে। এই যন্ত্রণা, এই মাথা ব্যথা সারানোর একমাত্র ঔষধ হচ্ছে তিয়ানা। কিন্তু তিয়ানাই তো দূরে তার থেকে, তার উপর অভিমান করে বসে আছে মেয়েটা। আজকাল বাড়ি ফিরতেও ইচ্ছে করে না তার। ঘরে ফিরে তিয়ানাকে দেখাটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। সেখানে ঘরে ফিরে যদি বউকেই না দেখে তবে ফিরে কি লাভ? কেবিনের দরজায় জোরে শব্দ হওয়ায় ভ্রু কুঁচকে মাথা তুলে তাকায় মেঘালয়। সামনে তিলা দাঁড়িয়ে, চোখে অসম্ভব রাগ নিয়ে হাত মুষ্টি বদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। তিলাদের রাগের কারণ বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হালকা হাসে মেঘালয়, ঠাট্টাময় কণ্ঠে বলল,